আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা এইচএসসি 2021-এর পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে, তো তোমাদের মঙ্গল কামনা করে শুরু করছি। আজকে আমি তোমাদের ফিজিক্স প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর এর নদী নৌকার বেসিক ধারণা ও গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আমি আশা করতেছি যে এই নদী নৌকার গাণিতিক সমস্যা মানে এখান থেকে একটি সৃজনশীল অবশ্যই তোমাদের এবারের পরীক্ষায় আসবে। তো আজকের লেকচারটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবে বলে আমি আশা করি। তো নদী নৌকার বেসিক ধারণা, প্রথমে আমরা যদি একটি চিত্র অঙ্কন করি, মনে করো যেরকম, তো এখানে আমরা নদীর প্রস্থ ধরলাম ডি। নদীর এটা হলো এক পার, এটা হলো অপর পার, তাহলে এক পার থেকে অপর পারের প্রস্থকে আমরা ডি ধরেছি। এখন নদীতে যদি স্রোত বিদ্যমান থাকে, স্রোতের বেগ আমরা ইউ ধরেছি। স্রোতগুলো নদীতে এরকমভাবে প্রবাহিত হচ্ছে, এখানে ইউ হচ্ছে স্রোতের বেগ, আর নৌকার বেগকে আমরা ভি হিসেবে ধরলাম। তাহলে স্রোত আর নৌকায় দুই বেগ নিয়ে নৌকাটি লব্ধি বেগ ডব্লিউ নিয়ে নদী পার হবে। তাহলে এখানে ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ, আর ডব্লিউ হইতেছে লব্ধি বেগ, আর ডি হচ্ছে কি নদীর প্রস্থ। তাহলে স্রোতযুক্ত নদীতে লব্ধি বেগের মান কত হবে? দেখো, এখানে যদি থিটা কোণ হয়, এই জায়গাটা যদি আমি থিটা ধরি, এই অংশটা কি থিটা। থিটা হলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারি, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা এখানকে দিকটা লিখতে পারি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে এই পাশটা যদি ভি হয়, এই পাশটাও হবে ভি, অর্থাৎ নৌকার বেগ। তাহলে ট্যান থিটা লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি। আচ্ছা, আর এখানে লব্ধি বেগ কত হবে? লব্ধি বেগ ডব্লিউ। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা হলো অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লেখা যায় ডব্লিউ সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা হলো স্বাভাবিকভাবে আমরা বুঝি। তো এখানে মানগুলা কি কি আমি একটু লিখে দিচ্ছি। ইউ হবে স্রোতের বেগ, ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ অথবা সাঁতারুর বেগ, ডব্লিউ হচ্ছে লব্ধি বেগ, আর ডি হচ্ছে নদীর প্রস্থ। মোটামুটি ভাবে প্রথম আমরা এতটুকু বুঝতে পারলাম। এখন এখানে যে নৌকার বেগ ভি আছে, এই ভি কে দুটি উপাংশে আমরা ভাগ করতে পারি। একটা হলো আনুভূমিক বরাবর, আর একটা হলো উল্লম্ব বরাবর। একটা হলো আনুভূমিক বরাবর মানে স্রোতের দিক বরাবর, আর একটা কি উল্লম্ব বরাবর। তাহলে নদীর এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। নদীর দৈর্ঘ্য বরাবর, তাহলে এই লাইনটাকে আমরা লিখতে পারি নদীর দৈর্ঘ্য বরাবর অথবা স্রোতের দিক বরাবর অথবা এদিকে এক্স অক্ষ বরাবর সাঁতারুর বেগের উপাংশ। কয় ভাগে ভাগ করা যায়? এটাকে বলা যায় নদীর দৈর্ঘ্য বরাবর অথবা এক্স অক্ষ বরাবর অথবা স্রোতের দিক বরাবর সাঁতারুর বা নৌকার বেগের উপাংশ। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশকে আমরা কি বলি? ভি কজ আলফা। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশকে আমরা কি বলি? ভি সাইন আলফা। তো এটাকে আমি আবার চিত্র আঁকে দেখাচ্ছি। তো দেখো, চিত্রটা আমি আবার আঁকতেছি। আমরা যদি এরকম সিম্পল আঁকি যে এটা হলো স্রোতের বেগ ইউ, এটা হলো নৌকার বেগ ভি। আচ্ছা, আর এই স্রোতের বেগ ইউর সাথে নৌকার বেগ ভি একটা কোণ তৈরি করে, সেটা হলো আলফা। তাহলে যেটা বলতে চেয়েছিলাম যে আমরা এই
উল্লম্ব বেগটাকে মানে নৌকার বেগটাকে উল্লম্ব এবং আনুভূমিক দুই ভাগে ভাগ করব, তাহলে এই দিক বরাবরটা কি বোঝায়? দেখো, এটা হলো এক্স অক্ষ বোঝায়, এটা স্রোতের দিক বরাবর বোঝায়, এটা নদীর দৈর্ঘ্য বরাবর বোঝায়। তাহলে আমরা লিখতে পারি নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের দিক বরাবর, নদীর দৈর্ঘ্য বরাবর অথবা স্রোতের দিক বরাবর, অথবা এটাকে বলা যায় এক্স অক্ষ বরাবর সাঁতারুর অথবা নৌকার, কেউ সাঁতারও দিতে পারে অথবা মাঝে নৌকা চালিয়ে যেতে পারে, সাঁতারুর বা নৌকার বেগের উপাংশ তাহলে উল্লম্ব উপাংশকে আমরা কি বলি? ভি কস আলফা। আচ্ছা, তাহলে এই উল্লম্ব বরাবর মোট কত বেগ হবে? সরি, আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর মোট বেগ হবে, দেখো এখানে কত আছে? ভি কজ আলফা এদিক বরাবর আছে, আর স্রোতের বেগ ইউ তো আছেই, তাহলে হবে ভি কজ আলফা প্লাস ইউ। আনুভূমিক বরাবর মোট বেগ হবে কি? ভি কজ আলফা প্লাস ইউ। আর এটাকে বলে নদীর প্রস্থ, নদীর প্রস্থ, আর এই পাশটাকে বলে দৈর্ঘ্য, নদীর কি? দৈর্ঘ্য। তাহলে নদীর প্রস্থ বরাবর নদীর প্রস্থ বরাবর, বা এটাকে নদীর পারও বলা হয়, পার বরাবর, পার বরাবর, অথবা এটা তো ওয়াই অক্ষ বলা যায়, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর সাঁতারুর বেগের উপাংশ কত? সাঁতারুর বেগের উপাংশ ভি সাইন আলফা। আমরা জানি উল্লম্ব বরাবর হলে হয় সাইন, আর আনুভূমিক বরাবর হলে হয় কি? কস। তাহলে নদীর প্রস্থ বরাবর, পার বরাবর বা ওয়াই অক্ষ বরাবর সাঁতারুর বেগের উপাংশ হলো ভি সাইন আলফা। আমরা পেয়ে গেলাম এই পর্যন্ত। তো এখন খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, সেটি হলো যে ন্যূনতম দূরত্বে নদী পারাপার আর ন্যূনতম সময়ে নদী পারাপার। তো প্রথমে আমরা আসবো ন্যূনতম দূরত্বে নদী পারাপার। ন্যূনতম দূরত্বে নদী পারাপার। দেখো, এটা যদি একটা নদী হয়, নদীর এপার থেকে ওই পারের সবচেয়ে ন্যূনতম দূরত্ব কোনটা? দেখো, আমি যদি এইখান থেকে এই দিক বরাবর যাই, এই দিক যাই, এই দিক যাই, সব থেকে কাছের দূরত্ব কিন্তু সোজাসুজি গেলে, ঠিক আছে? তাহলে এই চিত্রটা আমরা এখানে একটু আঁকবো। আবার আমি যদি মনে করো ও বিন্দু থেকে এই বিন্দুতে যেতে চাই, এই দিক বরাবর যদি আমি রওনা করি, তাহলে কিন্তু স্রোত আমাকে এই দিক নিয়ে যাবে, আমি কিন্তু ঠিক এই পাশে যেতে পারবো না। তখন আমাকে কি করা লাগবে? আমাকে করা লাগবে একটু বাম দিক থেকে রওনা দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি ধরলাম যে স্রোতের দিকের সাথে আমি আলফা কোণে যাত্রা করব। তাহলে সাঁতারুর বেগ ভি, স্রোতের বেগ ইউ, আর ওপারে যেতে আলফা কোণে স্রোতের দিকের সাথে যাত্রা করলাম। তাহলে আলফা কোণে যদি যাত্রা করি, তাহলে কিন্তু আমি ন্যূনতম দূরত্বে নদী পার হতে পারবো। তাহলে এটা ইউ, এটা ভি, আর এটা হলো ডব্লিউ, ঠিক আছে? তাহলে যদি হয়
ইউভি ডব্লিউ হয় তখন লব্ধি বেগটা কত হবে? তখন লব্ধি বেগ ডব্লিউ হয়ে যাবে, দেখো এখানে যদি আমরা একটা কোণ ধরি থিটা, তাহলে এখানে সমকোণী ত্রিভুজ এটা হলো 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে তোমার কি অতিভুজ, লম্ব আর ভূমি। এই পাশটা ইউ হলে এই পাশটাও কি হয়? ইউ। তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ সমান √/v² - u²। ঠিক আছে। ন্যূনতম দূরত্বে নদী পারাপারের যদি কোণ ছাড়া তুমি নির্ণয় করতে যাও, সরাসরি তোমাকে নৌকার বেগ থেকে সবসময় স্রোতের বেগটা বাদ দিয়ে দিবে। ন্যূনতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে লব্ধি বেগ বের করতে গেলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিয়ে তাকে বর্গমূল করলেই হয়ে যাবে। আবার বলতেছি, ন্যূনতম দূরত্বে নদী পারাপারের জন্য লব্ধি বেগ হবে √/, নৌকার বেগ অথবা সাঁতারের বেগ স্কোয়ার মাইনাস স্রোতের বেগ স্কোয়ার। ঠিক আছে। আর নদী পার হতে কত সময় লাগবে, যদি সময় বের করি, আমরা জানি টি সমান সমান, দেখো আমরা জানি বেগ সমান সমান কি? বেগ সমান সমান দূরত্ব বাই সময়। তাহলে সময় সমান আমি কি লিখতে পারবো? সময় সময় আমি লিখতে পারবো দূরত্ব বাই বেগ। অর্থাৎ টি সমান দূরত্ব কি? নদীর দূরত্ব মানে প্রস্থ, প্রস্থ হইল ডি। আর বেগের ক্ষেত্রে আমরা কি লিখব? নদী পার হওয়ার জন্য স্রোতের বেগের নৌকার বেগের উল্লম্ব উপাংশ সবসময় কাজ করে। তাহলে টি সমান ডি বাই ভি সাইন আলফা। স্রোতের বেগ এক্ষেত্রে কোনো কাজ করে না। নদী পার হওয়ার জন্য সবসময় নৌকার বেগ বা সাঁতারের বেগ কাজ করে এবং সেটি উল্লম্ব বরাবর কাজ করে। আর আমরা জানি উল্লম্ব বরাবর বেগ হলো ভি সাইন আলফা। তাহলে ন্যূনতম দূরত্বে নদী পারাপারের শর্ত হলো টি সমান ডি বাই ভি সাইন আলফা। এখানে ডি হলো নদীর প্রস্থ, ভি হলো নৌকার বা সাঁতারুর বেগ, আর সাইন আলফা মানে কত ডিগ্রি কোণে সে যায়। আচ্ছা, এখন আমরা যদি একটু অন্যভাবে লব্ধি বেগটা বের করতে চাই, মানে আলফা তুমি জানা থাকে, তাহলে তুমি সামান্তরিকের সূত্রের সাহায্যে বের করতে পারো। তাহলে ডব্লিউ সমান সামান্তরিকের সূত্রের সাহায্যে বের করলে সূত্রটি হয়ে যাবে, আমরা সবাই জানি u² + v² + 2uv cos আলফা। তুমি আলফার মান জানা থাকলে তুমি এটার সাহায্যেও কি লব্ধি বেগ বের করতে পারো। আর দিকটা আমরা একটু বের করব। দিকটা আমি আবার চিত্রটি এঁকে নিচ্ছি। চিত্রটি এরকম ছিল, এটাকে আমরা ধরেছি ইউ, এটা ভি, স্রোতের সাথে সে আলফা কোণ তৈরি করে, আর নৌকাটা ও বিন্দু থেকে ধরলাম এ বিন্দুতে সোজা যায়। সোজা যাওয়ার অর্থ হলো এখানে যে একটা কোণ তৈরি করছে থিটা, এই থিটার মান কত? 90 ডিগ্রি। থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তখন এখানে আমরা ট্যান থিটার সূত্র লিখব। ট্যান থিটা সমান আমরা কি জানি? ট্যান থিটা সমান আমরা জানি কি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে দেখো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত হয়? দেখো এখানে থিটা কোণ হলে এটা হয় লম্ব, এই পাশটা আমরা ধরলাম, এই যে এটা হলো থিটা কোণ, এই পাশে থিটা, তাহলে এই দিকটাও থিটা হয়। থিটা কোণের বিপরীত বাহু লম্ব, কাছের বাহু ভূমি, আর বড়টা হলো অতিভুজ। তাহলে ট্যান থিটা হইল লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা লিখতে পারি লম্ব ও এ বরাবর কোন বেগটা? ও এ বরাবর হচ্ছে, দেখো আনুভূমিক বরাবর কিন্তু স্রোতের বেগ কাজ করেছিল, আমরা আগে দেখেছি আনুভূমিক বরাবর কাজ করে ভি সাইন আলফা, তাই লিখলাম আমরা ভি সাইন আলফা। আর লম্ব বাই ভূমি, ভূমি হলো এই দিক বরাবর, তাহলে ভূমি বরাবর ছিল কি? স্রোতের বেগ একটা ছিল, আর সাথে কোনটা কাজ করছিল? নৌকার বেগের উল্লম্ব উপাংশ, আনুভূমিক উপাংশ। তাহলে স্রোতের বেগ প্লাস আনুভূমিক উপাংশ কত ছিল? ভি কজ আলফা। তো ট্যান থিটা, থিটার মান এখানে দেখা যাচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে হয়ে যায় ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। বা ট্যান 90-র মান কত? ট্যান 90-র মান হলো সাইন 90 বাই কস 90। তাহলে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা, বা সাইন 90-র মান 1, কস 90-র মান 0। তাহলে এখানে দাঁড়ায় ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা, বা আর গুণ দিলে হয়ে যায় ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু 0।
বা আমরা যদি সাইড চেঞ্জ করি হয়ে যায় ভি কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ, বা কজ আলফা হয় মাইনাস ইউ বাই ভি, বা আলফা হয় কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। দেখো খুব সহজে আমরা এভাবে আলফার মান বের করতে পারি। তো একটু এটা আবার দেখো, আমি আগেই বলেছি আমরা নৌকার বেগকে দুই ভাগে ভাগ করেছি, একটা হলো আনুভূমিক বরাবর ভি কজ আলফা, উল্লম্ব বরাবর ভি সাইন আলফা। তাহলে উল্লম্ব বরাবর ভি সাইন আলফা লিখলাম, যেহেতু ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমিতে ইউ কজ আলফা তো আছে, ভি কজ আলফা আছে, আর সাথে কি ইউ আছে। পরে এখান থেকে সমাধান করে আমরা ন্যূনতম দূরত্বের আলফাটি বের করে ফেলেছি। আচ্ছা, এরপর আমরা দেখব যে ন্যূনতম সময়ে নদী পারের সূত্রগুলো, ন্যূনতম সময়ে নদী পারাপার। দেখো ন্যূনতম সময়ের ক্ষেত্রে আমরা চিত্রটি এঁকে নিই এরকম। ন্যূনতম সময়ে অবশ্যই সোজা রওনা করতে হবে, মানে নৌকার বেগ হবে এই দিক বরাবর, নদীর প্রস্থ ডি ধরলাম এইদিকে, স্রোতের বেগ ইউ, এদিক বরাবর রওনা দিলে নিশ্চয়ই এই পাশ বরাবর পৌঁছাবে, তাহলে লব্ধি বেগ ডব্লিউ ধরলাম, এই পাশটা আমরা দিলাম ও এ বি। আচ্ছা, নৌকার আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণ আমরা ধরলাম আলফা, এই পাশটা যদি ভি হয় এই পাশটাকে আমরা ভি ধরতে পারি। তাহলে এখানে লব্ধি বেগ কত হবে? লব্ধি বেগ আমরা দুই ভাগে বের করতে পারি। যদি সামান্তরিকের সূত্র দিই তাহলে লব্ধি বেগ ডব্লিউ সমান হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। এখানে আলফাটা কত? 90 ডিগ্রি দেখাই যাচ্ছে। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস কজ আলফা, আলফার মান যদি 90 বসাই 2uv cos 90 ডিগ্রি রুট ওভার, তাহলে cos 90 এর মান 0, তাহলে এই পার্টটা হয়ে যায় 0, আমরা শুধু পাবো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ডব্লিউ সমান কত পেলাম? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। দেখো ন্যূনতম দূরত্ব হলে হয় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিতে হয়, আর ন্যূনতম সময় যদি যায় তাহলে দুইটার মান কি যোগ দিতে হয়, এতটুকু তফাৎ একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। তো এরপর আমরা যদি অপর পারের এই সময় বের করতে যাই যে ন্যূনতম সময়ে নদী পার হতে সময় কত লাগবে, তাহলে দেখো ন্যূনতম সময়ে নদী পার হতে গেলে আসলে এই উল্লম্ব বরাবর নৌকা যে বেগে যায় সেই সময়টা লাগবে। তাহলে আমরা জানি টি সমান কি ডি বাই ভি সাইন আলফা, বা টি সমান সমান ডি বাই ভি সাইন আলফার মান এখানে কত 90 ডিগ্রি, তাহলে সাইন 90, আমরা জানি সাইন 90 মান কত, সাইন 90 মান 1, তাহলে টি সমান হয়ে যায় কি ডি বাই ভি। অর্থাৎ ন্যূনতম সময়ে নদী পার হতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে যে নদীর প্রস্থকে শুধু সাঁতারুর বা নৌকার বেগ দ্বারা ভাগ দিলেই হয়ে যাবে। এটা হলো ন্যূনতম সময়ে নদী পারাপার। আর ন্যূনতম দূরত্বে কি ছিল? টি সমান সমান ডি বাই ভি সাইন আলফা। এই দুইটা সূত্র মনে রাখতে হবে। ন্যূনতম সময়ে এটা, ন্যূনতম দূরত্ব নদী পারে সূত্র এটা। আরেকটি সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে, সেটি হলো যদি বলে যে অপর পারে এ বি দূরত্ব কত, এই যে এই দূরত্বটা কত, তাহলে এই দূরত্বটা বের করার জন্য দেখো আমি করতেছি, আমরা এখানে করে ফেলি। দেখো তাহলে অপর পারের এ বি দূরত্ব কত, এটাকে বলা হয় পার্শ্বীয় সরণ। কি বলে? পার্শ্বীয় সরণ। পার্শ্বীয় সরণ। আচ্ছা, তাহলে এটা একটা দূরত্ব, কিন্তু আমরা যদি ধরি এ বির দূরত্ব এক্স, তাহলে এক্স সমান কি হবে? এক্স হলো দূরত্ব, দূরত্ব সমান বেগ ইন্টু সময়, তাহলে আমরা লিখবো বেগকে আমরা ইউ প্রাইম ধরলাম, ইউ প্রাইম ইন্টু টি, দূরত্ব সমান বেগ ইন্টু সময়। এই ইউটা কোনটা? ইউ হলো পাশে যাওয়ার জন্য যে বেগটা কাজ করে, পাশে যাওয়ার জন্য নৌকার বেগের মানে স্রোতের বেগ ইউ আর নৌকার বেগের উল্লম্ব উপাংশ কাজ করে, তাহলে ইউ প্রাইমের জায়গায় হবে স্রোতের বেগ ইউ প্লাস নৌকার বেগের আনুভূমিক উপাংশ। আনুভূমিক উপাংশ কত? ভি কজ আলফা, এই দুইটার যোগফল ইন্টু সময়। সময় হবে অপর পারে যাওয়ার যে সময় লাগে, মানে এই যে টি সমান ডি বাই ভি সাইন আলফা, তাহলে টির জায়গায় লিখবো কি ডি বাই ভি সাইন আলফা। তো পার্শ্বীয় সরণ বা অপর দূরত্বে অপর পাশের যে দূরত্বটা বের করতে বলে, সেটি করার জন্য আমাদের আনুভূমিক বরাবর মোট বেগের যোগফল নেব। তা আনুভূমিক বরাবর মোট বেগ হচ্ছে কত?
স্রোতের বেগ প্লাস নৌকার বেগের আনুভূমিক উপাংশ ইন্টু ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার সময়, টি সমান কি ডি বাই ভি সাইন আলফা। তো নদী নৌকার অঙ্ক এবার আসবে একবার 100% ধরে রাখতে পারো। আর এই সূত্রগুলো তোমরা যারা মনোযোগ সহকারে খেয়াল করেছো বা ভালো করে পড়েছো, তারা যদি সূত্রগুলো ক্যাচ করতে পারো তাহলে পরীক্ষা অবশ্যই সৃজনশীলটি অ্যান্সার করতে পারবে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আজকে গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে গাণিতিক সমস্যাটি আলোচনা করা যাক। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি, এখানে ম্যাথ করিয়েছি কিন্তু সৃজনশীলের মধ্যে এরকম অঙ্ক তোমরা অনেক পাবে। দেখো 36 মিটার চওড়া নদীতে, মানে কি নদীটার প্রস্থ হলো ডি হলো কত 36 মিটার, এপার থেকে ওপারের প্রস্থ নদীর। 12 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চলছে, মানে নৌকার বেগ আমরা যদি ধরি নৌকার বেগকে আমি ভি ধরলাম, ভি কত দেওয়া আছে 12 ms ইনভার্স 1। আচ্ছা নৌকার বেগ 12 ms ইনভার্স 1। নৌকাটি নদী পার হয়ে ঠিক বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছায়, এইখানে পৌঁছায়। নদীতে স্রোতের বেগকে ইউ ধরলাম, ইউ সমান কত 3 মিটার পার সেকেন্ড। নদীর সিবি বা বিসি দূরত্ব নির্ণয় করতে বলেছে। তো ওই যে সূত্রে তোমরা দেখেছো পার্শ্বীয় সরণ, সেই সূত্রটি ব্যবহার করতে হবে। তো এই সূত্র ব্যবহার করার জন্য প্রথম কাজ কি, প্রথম কাজ হলো নৌকার বেগকে দুই ভাগে ভাগ করে দিতে হবে। নৌকার বেগকে দুই ভাগে ভাগ করে দিতে হবে। তো আমরা করি নৌকার বেগের, দেখো নৌকার বেগের আনুভূমিক উপাংশ, নৌকার বেগের আনুভূমিক উপাংশকে আমরা v1 ধরলাম। v1 আনুভূমিক উপাংশ কত ভি কস কয় ডিগ্রি কোণ দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে ভির মান আছে 12 cos 40 ডিগ্রি। তো ক্যালকুলেটরে করো 12 cos 40 ডিগ্রি, 12 cos 40 কত চলে আসে 9.19 ms ইনভার্স 1। আচ্ছা তাহলে নৌকার বেগের মানে এই দৈর্ঘ্য বরাবর বা পার বরাবর মোট বেগ কত হলো, দৈর্ঘ্য বরাবর বা পার বরাবর বা স্রোতের দিক বরাবর মোট বেগ কত, বা আনুভূমিক বরাবর মোট বেগ কত। তাহলে মোট বেগকে আমরা ইউ2 ধরলাম, যেহেতু ইউ প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে, বা ইউ প্রাইম ধরতে পারি। ইউ প্রাইম সমান সমান স্রোতের বেগ প্লাস আনুভূমিক বরাবর মোট বেগ। তাহলে স্রোতের বেগ আমরা কত পেয়েছি, স্রোতের বেগ হলো 3 আর আনুভূমিক বরাবর বেগ পেয়েছি 9.19, দুটো যোগ করলে আমরা পেয়ে যাব 12.19 ms ইনভার্স 1। আচ্ছা এবার নদীর প্রস্থ বরাবর বা উল্লম্ব বরাবর বেগ কত, তাহলে নদীর উল্লম্ব বরাবর বেগ, যে বেগের নদী পার হবে আর কি, সেটাকে আমরা v2 ধরলাম। তাহলে v2 হলো কি ভি সাইন 40 ডিগ্রি। তো ভির মান কত 12 সাইন 40। তো ক্যালকুলেটরে করো 12 সাইন 40 চলে আসছে কত, হ্যাঁ প্রায় 7.71 মিটার পার সেকেন্ড। এখন আমরা সূত্র দিব, তো আমি এই পাঁচটাই করি। দেখো সূত্রটা কি, সূত্রটা ছিল কালোকালিতে করি, কাজ করা যাক, আমরা আগে সময়টা বের করে নিই, ঠিক আছে সময়। তাহলে সময় টি সমান সমান সূত্র কি ডি বাই ভি সাইন আলফা। তাহলে ভি সাইন আলফার মান তো আমরা বের করে রেখেছি কত 7.71, মানে টি সমান সমান ডি বাই ভি সাইন আলফা। তাহলে ভি সাইন আলফার মান কত 7.71। তাহলে ডি বাই এখানে আগে ভি2 লিখে নিই। তাহলে ডির মান কত, ডির মান হলো 36 আর ভি2 হলো 7.71।
তাহলে 36 ভাগ 7.71 আমরা পেয়ে যাব 4.66 4.66, ঠিক আছে, 4.66। ওকে, সময় এত সেকেন্ড। এরপর আমরা পার্শ্বীয় সরণ বের করব। তাহলে পার্শ্বীয় সরণের সূত্র কি? মানে অপর পারের বিসি দূরত্ব হয়ে যাবে এক্স প্রাইম ইন্টু টি। এক্স প্রাইমের মান কত? সরি, ইউ প্রাইম ইন্টু টি। ইউ প্রাইমের মান হলো 12.19 আর টির মান হইতেছে 4.66। এই দুটো গুণ করে দাও, গুণ করে দিলে আমরা পেয়ে যাব প্রায় 56.92 মিটার। তো খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, আশা করি বুঝতে পেরেছ। তোমরা কোণ থাকলে পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের সূত্র প্রয়োগ না করে উপাংশ সাহায্যে ভাগ করে এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করবে। এরপর আমরা চলে যাব আজকের গাণিতিক সমস্যার পরবর্তী সমাধান করার জন্য। তো দেখো, কোনো নদীতে স্রোতের অনুকূলে নৌকার বেগ 24 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের প্রতিকূলে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূল মানে স্রোতের দিকে নৌকা গেলে, আর প্রতিকূল বোঝায় স্রোত যেদিকে যাবে নৌকা তার বিপরীত দিকে যাবে। তাহলে আমরা স্রোতের বেগ আর নৌকার বেগ ধরে নিই। তো স্রোতের বেগ আমরা তো জানি, স্রোতের বেগ আমরা সবসময় ইউ ধরি, আর নৌকার বেগকে আমরা কি ধরি? ভি। তাহলে অনুকূলের বেগ কত হবে? দেখো, অনুকূলের বেগ হবে দেখো অনুকূলের বেগ কত হবে? অনুকূলের বেগ হবে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আর প্রতিকূলের বেগ কত হবে? প্রতিকূলের বেগ হবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে আমরা যদি এই দুটার মান বের করতে যাই তাহলে আমরা যোগ করে দিব। যোগ করলে দেখো, ও আচ্ছা, ভি প্লাস ইউ, অনুকূলের বেগ কিন্তু আবার প্রশ্নে দেওয়া ছিল কত? 24। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কত? 24। আচ্ছা, তাহলে অনুকূলের বেগ ছিল 24 আর প্রতিকূলের বেগ ছিল কত? 8। আমরা যদি যোগ করে দেই, ইউ ইউ কাটা যায়, থাকে কি? 2v। 24 আর 8 কত? 8 4 12 মানে 32। তাহলে ভির মান আমরা পেয়ে যাব কত? 16। দেখো, 16 কিলোমিটার পার আওয়ার ভির মান আমরা পেয়ে যাচ্ছি 16 কিলোমিটার পার আওয়ার। ভির মান যদি 16 হয় তাহলে ইউর মান কত হবে? মনে করো এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। তাহলে 1 নং সমীকরণে যদি ভির মান বসাও তাহলে কত পাবে? ইউ সমান পেয়ে যাবে 24 মাইনাস 16। 24 থেকে 16 বাদ দিলে কত থাকে? 8। আচ্ছা, তাহলে আমরা স্রোতের বেগ আর নৌকার বেগ পেয়ে গেলাম। এখন বলেছে সোজা অপর পারে পৌঁছতে হলে কোন দিকে যাত্রা করতে হবে। তাহলে দেখো, চিত্র আঁকবে এরপর। এটা হলো স্রোতের বেগ, আর সোজা তুমি ঠিক এপারে যাবে। এপারে যেতে হলে তোমাকে কিন্তু একটু কোনাকুনি যাত্রা করতে হবে। এটা সোজা দাগ দিবে আর কি। তাহলে স্রোতের সাথে নৌকাটা ধরলাম যে আলফা কোণ তৈরি করে, আর লব্ধি হইতেছে এখানে ধরলাম আমরা ডব্লিউ, ঠিক আছে। তাহলে ধরতে হবে যে ধরি নৌকাটি সোজা অপর পারে পৌঁছাতে হলে স্রোতের সাথে কি আলফা কোণে যাত্রা করে। তাহলে আলফা কোণে যদি যাত্রা করে, আমরা সূত্র কি জানি? আলফা সূত্র আমরা জানি কি? কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, বা কস ইনভার্স ইউর মান কত? ইউর মান এখানে দেওয়া আছে 8 আর ভির মান দেওয়া আছে কত? 16। তাহলে এটা দাঁড়ায় কস ইনভার্স মাইনাস হাফ। কস ইনভার্স মাইনাস হাফ, আমরা জানি কস ইনভার্স মাইনাস হাফের মান কত? 120 ডিগ্রি। তাহলে আলফা বের করে ফেললাম। আলফা বের করার পর আমরা লব্ধি বেগ বের করবো। তাহলে লব্ধি বেগ ডব্লিউ সূত্র কি? রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv কজ আলফা, ঠিক আছে। তাহলে ইউর মান ছিল 8, ভির মান হলো 16, 2 ইন্টু 8 ইন্টু 16 কজ 120 ডিগ্রি রুট ওভার। তোমরা ক্যালকুলেটরে সমাধান করো, সমাধান করলে মানটি পেয়ে যাবে 13.856 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত বেগে চালাতে হবে? বেগটা হলো 13.856 কিলোমিটার। আবার তোমরা যদি কোণের মান ছাড়াও করতে পারো, যেমন এটা ন্যূনতম দূরত্ব নদী পার হয়, তাহলে ন্যূনতম দূরত্ব নদী পার হওয়ার জন্য লব্ধি বেগ আমরা জানি রুট ওভার নৌকার বেগ মাইনাস কি স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ ভি কত? 16 স্কোয়ার, স্রোতের বেগ 8 স্কোয়ার। তো এটিকে সমাধান করলেও সেম মান পেয়ে যাবে। সেম মান কত? 13.856।
এই পদ্ধতিও হয়, এই পদ্ধতিও হয়। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ দেখো গাণিতিক সমস্যা, এর থেকে আমরা 5টি ম্যাথ করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে যে উদ্দীপকটি দেখা যাক। 5 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদী 5 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হয়, মানে এটা হলো স্রোতের বেগ আর সাঁতারের বেগ 10। প্রথমে বলেছে কোন দিকে যাত্রা করলে সোজা অপর পারে পৌঁছাবে। তাহলে কোন দিকে যাত্রা করলে সোজা অপর পারে পৌঁছাবে, তাহলে দেখো স্রোতের বেগ ইউ, সোজা অপর পারে পৌঁছাতে হলে যাত্রা কিন্তু করতে হবে একটু দূর থেকে, মানে ভি। তাহলে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কত? আলফা। আলফা যদি হয় সোজা অপর পারে পৌঁছানোর জন্য আমরা কোন সূত্র দিব? সরাসরি আমরা সূত্র দিব আলফা সমান cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে cos ইনভার্স মাইনাস ইউ, ইউর মান কত? 5 আর ভির মান হলো 10। তাহলে cos ইনভার্স মাইনাস 5/10 মানে cos ইনভার্স হাফ আসে, আর cos ইনভার্স হাফের মান একটু আগে আমরা দেখেছি কত? 120 ডিগ্রি। তাহলে সোজা অপর পারে যেতে হলে এই আলফার মান যদি 120 ডিগ্রি হয় তাহলে সোজা অপর পারে পৌঁছানো যাবে। তো সৃজনশীলে তোমরা ইচ্ছা করলে যে tan থিটা সূত্র দিয়ে বড় করে বের করে করতে পারো, বা এভাবে করলেও হয়। তাহলে এটি ছিল 1 নাম্বার। এরপর আমরা 2 নাম্বার আসি, বলেছে সোজা অপর পারে পৌঁছাতে লব্ধি বেগ কত হবে। তাহলে লব্ধি বেগের সূত্র এই যে w সমান √ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। তো মান বসাবে, ইউর মান কত? 5, ভির মান কত? 10। তাহলে 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 10 cos 120 ডিগ্রি। তো ক্যালকুলেটরে দিলে যে মান আসে ওটা অ্যান্সার, তোমরা একটু করে নেবে। এরপর 3 নাম্বার বলেছে এক্ষেত্রে ন্যূনতম দূরত্বে যেতে সময় কত? ন্যূনতম দূরত্বে যেতে সময় কত? নাম্বার 3। তাই ন্যূনতম দূরত্বে যাওয়ার জন্য সময় সূত্র টি সমান ডি বাই ভি সাইন আলফা। তাহলে ডির মান কত? 5 কিলোমিটার। ভি সাইন আলফা, ভির মান কত? 10 সাইন আলফা। আলফার মান কত পেয়েছি আমরা? 120 ডিগ্রি। তাহলে 5/10 সাইন 120 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা তোমরা একটু করে নেবে, দেখবে অ্যান্সার কত আসে। আচ্ছা, এরপর ন্যূনতম সময় নির্ণয় করো, মানে ন্যূনতম সময় অপর পারে গেলে ন্যূনতম সময় কত? তা ন্যূনতম সময়ের সূত্র কি? ন্যূনতম সময় নির্ণয় করো। তো এটাকে আমরা যদি করি, এখানে করি, ন্যূনতম সময় টি সমান শুধু ডি বাই ভি। তাহলে ডি ছিল কত? ডি ছিল 5 আর ভির মান হলো 10। তাহলে 5/10 মানে হাফ, মানে 0.5 ঘন্টা। ন্যূনতম সময় কত? 0.5 ঘন্টা। পরে বলেছে 70 ডিগ্রি কোণে যাত্রা করলে সময় কত লাগবে? 70 ডিগ্রি কোণে যাত্রা করলে সময় কত লাগবে? তাহলে এটা হবে টি সমান সমান ডি বাই ভি সাইন 70 ডিগ্রি। তাহলে ডির মান কত? ডির মান হলো 5, ভির মান হলো 10 সাইন 70। তো করে দেখবে কত আসে। তো আশা করি এইচএসসি 21-এর জন্য এই কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান যারা ভালোভাবে সূত্র বুঝে করতে পারবে তাদের জন্য কোনো সমস্যাই হবে না। তো আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং তোমাদের মঙ্গল কামনা করে শেষ করছি, তোমরা যারা এইচএসসি 2021-এর পরীক্ষার্থী। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।